21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলেও খালাস তারেক রহমান। দেশে ফিরতে চাইলে সহযোগিতা দেবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির ব্যবস্থা করতে পুলিশকে দুদকের চিঠি। জিএম কাদের দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আইসিটি মামলায় চার্জ গঠনের পর অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অযোগ্য, উপদেষ্টা পরিষদে অনুমোদন। ইসির কর্মব্যস্ততা। ডাকসু নির্বাচনে প্রকাশ্যে সহাবস্থান, আড়ালে সাইবার বুলি। রাজশাহীতে ছাত্রীদের নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়া মিলন, ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। তবে এই মামলা পুনরায় তদন্ত করতে হাইকোর্টের দেয়া পর্যবেক্ষণ বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ও মৃত্যুর ঘটনায় করা বিস্ফোরক ও হত্যা মামলায় 2018 সালে রায় দেয় বিচারিক আদালত। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের শুনানি শেষে গেল ডিসেম্বরে মামলার সব আসামিকে বেকসুর খালাস দেয় হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বৃহস্পতিবার তা খারিজ করে দেয় আপিল বিভাগ। যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস, যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না। আদালত বলেন, মুফতি হান্নানের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে বিচারিক আদালত রায় দিয়েছে তা অস্বাভাবিক। 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়। যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি। একদিনে 3টা কনফেশন রেকর্ড করা হয়েছিল। মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এইটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে 342 জবানবন্দি দেওয়ার আগেই। ন্যায় বিচার পেয়েছেন দাবি করে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, শেখ হাসিনা মামলার প্রকৃত বিচার না করে এটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এর বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে বিবেচনা করবে রাষ্ট্রপক্ষ। আমরা সিদ্ধান্ত পরে নিব যে আমরা রিভিউতে যাব কিনা। রিভিউ যদি করার মতো থাকে স্টেট যাবে, রিভিউ করবে। এটা লাস্ট স্টেজ আর কি। হাইকোর্টের পর্যবেক্ষণে মামলার পুনঃতদন্তের কথা বলা হলেও আপিল বিভাগ তা বাতিল করেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার কথা জানালে সরকার ট্রাভেল পাস বা ডকুমেন্ট দেবে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এ কথা জানান তিনি। তবে কবে দেশে ফিরবেন তা এখনো জানাননি তারেক রহমান, সেটা তার বিষয় বলে জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, নির্বাচন বানচালে কোনো দেশ ষড়যন্ত্র করছে কিনা তা তার জানা নেই। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে উপদেষ্টা বলেন, এক দফায় ভারতকে চিঠি দেওয়া হলেও আর কোনো চিঠি দেয়নি বাংলাদেশ। কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হোক, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা লাগবে সেটুকু অবশ্যই করবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা চলে গেলেও দেশে এখনও স্বৈরাচারী মানসিকতা রয়ে গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকরাই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট।
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার বাংলাদেশ জন অধিকার পার্টির আলোচনায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে এবং মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। সংস্কারের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, সব প্রস্তাবে সবার ঐকমত্য হতে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে, না মানলে কি হবে? আবার বলছে গণভোট দিতে হবে। ভালো কথা, আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপর আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক, বাংলাদেশের জীবনে নির্বাচন হবে। জাতীয় প্রেস ক্লাবের নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু বলেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই জাতীয় পার্টি ও গণ অধিকারের মধ্যে সংঘর্ষ বলেও মন্তব্য তার। বিএনপি মনে করে ডক্টর ইউনূস সাহেবের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদের নির্বাচনটা ঐতিহাসিকভাবে সুসম্পন্ন হবে, কারণ ডক্টর ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন। যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি, একটি এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পাওয়া ব্রাউনবাড়িয়া কিশোর গবেষক আহনাফ বিন আশরাফের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, শেখ হাসিনার নিষ্ঠুরতা, নির্যাতন এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্তস্রোত বইয়েছেন, সেক্ষেত্রে যেসব নেতা ও প্রশাসনিক ব্যক্তি দায়ী, তাদেরকে দেশ ছেড়ে চলে যাবার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে প্রশাসন থেকেই। এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূর প্রসারী পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। এখন নতুন করে যতই ষড়যন্ত্র চক্রান্ত বা একটা মাস্টার প্ল্যানের পরিকল্পনা করা হোক না কেন, এরা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার প্লট জালিয়াতির সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রূপন্তী সহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক 3 মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণটি অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দ তালিকার ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আপত্তি সত্ত্বেও পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্বের কারণে দ্বিতীয়বার চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এমনকি আইজিপি হিসেবে যখন ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, তখন তাকে আর নিয়োগ না দিতে তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে অনুরোধ করেছিলেন তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মানবতা বিরোধী অপরাধের মামলার জেরায় এমন দাবি করেছেন সাবেক আইজিপি মামুন। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা শুরু করেন স্টেট ডিফেন্স আমির হোসেন। এর আগে গত 2 সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন চৌধুরী মামুন। সে সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগের সিদ্ধান্ত আসে রাজনৈতিকভাবে। বলেন, লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। পরে এই সাক্ষ্যকে আওয়ামী লীগ আমলে গুম, খুন ও জুলাই গণহত্যার অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। এই মামলায় এখন পর্যন্ত চৌধুরী মামুন সহ সাক্ষ্য দিয়েছেন 36 জন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন
আদালত। দুর্নীতি দমন কমিশনের এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর অংশ হিসেবে দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি। দুদকের অভিযোগে বলা হয়েছে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে 18 কোটি 10 লাখ টাকায় ঘুষ গ্রহণ করা হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের সংসদ সদস্য হন। জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। মানবতা বিরোধী আইসিটি অ্যাক্টের আওতায় কারো বিরুদ্ধে অভিযোগ গঠন বা চার্জ দাখিল হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইসিটি অ্যাক্টে এমন ধারা যুক্ত করে সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ গঠনের সাথে সাথে অভিযুক্তের সংসদ সদস্য পদও বাতিল হবে। এছাড়া বৈঠকে টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে বৈঠকের বিষয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব ও প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফাইজ আহমেদ তাইয়েব। ফাইজ তাইয়েব জানান, নতুন পলিসিতে শুল্ক কমানোর মাধ্যমে ভয়েস ও ডেটার দাম কমিয়ে অবকাঠামো তৈরি করতে আশাবাদী সরকার। প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী আমলে সাইবার ও অপটিক্যাল সেক্টর মধ্যস্বত্বভোগী ও মাফিয়াদের নিয়ন্ত্রণে ছিল। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। এই নীতিমালার মাধ্যমে প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের গ্রাহক হিসাবে আমাদের নাগরিকদের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনে সহায়তার কথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গায়ান লুইস। রাতে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গায়ান লুইস। তারা বাংলাদেশের উন্নয়ন, অগ্রাধিকার এবং সংস্কার এজেন্ডা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কথা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সমর্থন করতে জাতিসংঘের চলমান অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এদিকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি একটি বিপ্লবাত্মক বহনযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত আল্ট্রাসাউন্ড ডিভাইস দেশে চালুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সাথে যমুনার স্টেট গেস্ট হাউসে দেখা করেন। এআই চালিত এই বহনযোগ্য আল্ট্রাসাউন্ড ডিভাইস হৃদরোগ, যক্ষা, ব্রেস্ট ক্যান্সার, ফুসফুসের রোগ, থাইরয়েডের সমস্যা এবং গর্ভাবস্থা সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন অবস্থার প্রাথমিক শনাক্তকরণে সহায়তা করতে পারে। গণমাধ্যমের সাথে কমিশনের দীর্ঘদিনের আস্থার সংকট রয়েছে দাবি করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আস্থার সংকট দূর করা জরুরি। সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। আগামীতে স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চায় নির্বাচন কমিশন। নির্বাচনে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে আগামীতে। সভায় নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ বলেন, স্বচ্ছ নির্বাচন করতে হলে তা খোলা মাঠে করতে হবে, এমন মানসিকতা গড়ে তোলায় গুরুত্ব দেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকরা আগামী নির্বাচনে গণমাধ্যমের জন্য বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করেন।
সকল পর্যায়ের প্রার্থীর সহাবস্থান ও উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণা চললেও কিছুতেই বন্ধ হচ্ছে না সাইবার বুলিং। এ বিষয়ে অসহায়ত্বের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমই হয়ে উঠেছে আচরণবিধি ভঙ্গের মূল প্ল্যাটফর্ম। তবে এখন থেকে এসব বুলিং রোধে কঠোর ব্যবস্থার কথাও জানিয়েছেন তারা। এদিকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। ডাকসু নির্বাচনের আর বাকি মাত্র 4 দিন। প্রচার প্রচারণার শেষ দিন 7 সেপ্টেম্বর। তাই প্রার্থীদের ব্যস্ততা ভোটারদের মন জয়ের সীমাহীন প্রচেষ্টায়। ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েক হাজার কোটি টাকার বাজেট হয়েছে, কিছুদিন আগে মাস্টার প্ল্যান হয়েছে, এটা আমরা সকলেই অবগত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সেই মাস্টার প্ল্যানটি কোনো পারফেক্ট মাস্টার প্ল্যান নয়। আমরা নির্বাচিত হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা বলে বিভিন্ন হল সংসদ এবং ডাকসুর কেন্দ্রীয় প্যানেলে যারা থাকবেন তাদের সাথে আলোচনা করে আমরা এই মাস্টার প্ল্যানটিকে আমরা আরো পারফেক্ট করব। দীর্ঘ সময় ধরে গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে যাচ্ছি। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনে তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তির স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। কারণ আমরা এখানে যারা আছে সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি। সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। তো সে জায়গায় আমরা বিশ্বাসী, কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ষড়যন্ত্র চক্রান্ত যারাই করবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত সবকিছু নস্যাৎ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এখন দেখুন, আমি কেন অফেন ক্রেডিট সিস্টেমটা আর ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটা নিয়ে কথা বলতেছি, বেশি জোর দিচ্ছি। 24 পরবর্তী সময়ে ডাকসুটা হচ্ছে আমাদের কণ্ঠস্বর, আমাদের হচ্ছে যে নতুন করে ক্যাম্পাসটাকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের একটা সুযোগ। ডাকসু নির্বাচনকে ঘিরে অতীতের মতো উত্তপ্ত পরিস্থিতি নেই ক্যাম্পাসে। সৌহার্দ্য আর সহাবস্থানের এমন প্রচারণায় খুশি সাধারণ শিক্ষার্থীরাও। এই মুহূর্তে যদি দেখেন আপনি, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, এই আর কি। তো আশা করি যে ফেয়ারলি একটা ইলেকশন হবে। সব রাজনৈতিক দলগুলো হোক, স্বতন্ত্র হোক, সব সহাবস্থান করেই প্রচারণা চালাচ্ছে এবং প্রচারণা কোনো রকম কোনো সহিংসতা হচ্ছে না। যেরকম ক্যাম্পাসের অবস্থা খুবই সুন্দর, খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানো হচ্ছে। ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ বইলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের বুলিং কিছুতেই থামানো যাচ্ছে না। তাই প্রশাসনের স্পষ্ট ঘোষণা, প্রয়োজনে মামলা করে হলেও এসব বুলিং ঠেকাবেন তারা। এখন আমাদের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি। আর না হয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আর সার্বিক যে পরিস্থিতি খুবই ভালো, সব কিছু ভালোভাবে চলছে, কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনও কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। ভোট গ্রহণের সময় 7 ঘন্টার স্থলে 1 ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে 210টি। 4 দিন নয়, কেবলমাত্র ডাকসু নির্বাচনের দিনই বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ডাকসুতে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে। শাহবাগ থানায় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ মামলাটি করা হয় বলে জানিয়েছেন মহিউদ্দিন রনি। রাতে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে ডাকসুর এই প্রার্থী জানান, ডাকসু নির্বাচনের আইন অনুযায়ী বহিরাগত কেউ প্রচারণায় অংশ নিতে পারবে না, কিন্তু ছাত্রদলের হয়ে একজনকে প্রচারণা চালানোর সময় তিনি ভিডিওটি করেন। বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিফলেট বিলি করবে, কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনার হল কোনটা। আমি শুধুমাত্র যে চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়াটা কি আসলে অপরাধ হয়ে গেছে? এখন পুলিশ চোরকে না ধরে যে অভিযোগ জানিয়েছে তাকে ধরবে পুলিশ, এটা দায়িত্ব। তো তারই পরিপ্রেক্ষিতে দেখলাম যে ঢাকা কলেজের ছাত্রদলের কর্মীরা শাহবাগ থানায় আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে। আমরা দেখি যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে, তো সেই জায়গায় তারা মব ভায়োলেন্স না গিয়ে তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে গেছে, সেটা আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই 36 হলে রাত 11টার পর প্রবেশ করা ছাত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে
আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নফিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি জানান, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এদিকে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে জুলাই 36 হলের ছাত্রীরা। বুধবার রাত 11:15টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা 3 দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় ছাত্রীরা ইফতিজারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না বলে স্লোগান দিতে থাকে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, গত 15 বছরের আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। এই পাচার নিয়ন্ত্রণ করতে পারলে জাতীয় প্রবৃদ্ধি 3.4% বাড়ত বলে জানান তিনি। যুক্তরাজ্যে পাচার হওয়ার অর্থ ফেরাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং টিআই যুক্তরাজ্য চ্যাপ্টার দেশটির সরকারের উপর চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফ্রাসোয়া ভ্যালেরিয়া। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ার বাংলাদেশ সফর উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। রাজধানীর মাইডা সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গত সরকারের পতনের পর দুর্নীতি কমেছে, তবে একেবারে বন্ধ হয়নি। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা খুবই কঠিন মন্তব্য করে পাচার প্রতিরোধ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। গত 15 বছরে 16 বিলিয়ন ডলার প্রতি বছর এবং যেটার সর্বমোট পরিমাণ হচ্ছে 234 বিলিয়ন ডলার। কিন্তু এটা যে একটা বিশাল অঙ্ক এবং এটা কিন্তু আংশিক। যদি আমরা এই অর্থ পাচারকে নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আমাদের যে বর্তমান জাতীয় তার 3.4% আরো বেশি হতে পারত। টিআই চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া জানান, যুক্তরাজ্যে পাচার হওয়া বাংলাদেশের অর্থ ফেরত আনতে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে সংস্থাটি। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই ইউকে সহযোগিতার ভিত্তিতে যুক্তরাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এরই মধ্যে যুক্তরাজ্য সরকার পাচার হওয়া অর্থ ও সম্পদ জব্দ করেছে। টিআই বা সুশীল সমাজের কাজ হচ্ছে পাচার হওয়া অর্থ কোথায় আছে তা চিহ্নিত করা। আন্তর্জাতিকভাবে সরকারগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। গণতন্ত্রের জন্য ক্ষমতার অপব্যবহার ঠেকানো জরুরি বলে মন্তব্য করেন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন জানিয়েছেন, ব্যাংকটি থেকে নামে বেনামে 12,000 কোটি টাকা ঋণ নিয়েছে এসালাম গ্রুপ, যা ব্যাংকটির মোট ঋণের 85%। গভর্নরের সাথে বৈঠক শেষে তিনি বলেন, শুধু মার্জ নয়, বাংলাদেশ ব্যাংকের যে কোনো সিদ্ধান্তের সাথে তারা একমত। একীভূত হওয়ার অংশ হিসেবে ব্যাংকগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, ব্যাংকটির ঘুরে দাঁড়াতে এখন লড়াই করতে হচ্ছে। এরপরও আদৌ ব্যাংকটি দাঁড়াতে পারবে কিনা তা নিশ্চিত নয়। তিনি জানান, ব্যাংকের বর্তমান ঋণ স্থিতি 14,000 কোটি টাকা, এর মধ্যে 12,000 কোটি টাকা নিয়েছে এসালাম গ্রুপ। এর সবই এখন খেলাপি। এর আগে একীভূত হতে সম্মতি দিয়েছে ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংক দুটি থেকে মোট 66,000 কোটি টাকা নিয়েছে এসালাম গ্রুপ। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলেও খালাস তারেক রহমান। দেশে ফিরতে চাইলে সহযোগিতা দেবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির ব্যবস্থা করতে পুলিশকে দুদকের চিঠি। জিএম কাদের দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আইসিটি মামলায় চার্জ গঠনের পর অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অযোগ্য, উপদেষ্টা পরিষদে অনুমোদন। ইসির কর্মব্যস্ততা। ডাকসু নির্বাচনে প্রকাশ্যে সহাবস্থান, আড়ালে সাইবার বুলিং। রাজশাহীতে ছাত্রীদের নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়া মিলন, ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ ভোর 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।